তার জন্য তার প্রতি আনুগত্যের প্রমাণ রাখতে গিয়ে আপোষ করেননি এবং কারা অভ্যন্তরে নিহত হয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে। আর স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। 2 লক্ষ নির্যাতিতা ধর্ষিতা মা বোন, যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্যাতন করেছে, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, যিনি আমাদের আশা ভরসার প্রতীক। এই জাতিকে যেখানে বলা হয়েছিল যে বটমলেস বাস্কেট হবে, হেনরি কিসিঞ্জারের মতন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, সেই জাতিকে আজকে তিনি খাদ্য, বস্ত্র, বাসস্থানে ন্যূনতম যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলো প্রায় সবটিই তিনি যেখানে আজকে পূরণ করে আমরা স্মার্টার হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, সমৃদ্ধ হওয়ার জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে এখানে উপস্থিত ছিলেন। কারণ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নানান সাংগঠনিক শুধু নয়, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রেরণা, তার নির্দেশনা, তার রাষ্ট্র পরিচালনা সরাসরি সম্পৃক্ত। এই বাংলাদেশ আজকে অবকাঠামো খাতে যে এতদূর এগিয়েছে, এর সাথে প্রকৌশলীদের যে সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা, নেতৃত্ব, তাদের যে শ্রম এবং মেধা, এই সব কিছু যেমনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি আজকে প্রকৌশলীদের কর্মসংস্থান, কর্মসংশ্লিষ্টতা, তাদের যেই সকল প্রকল্পগুলোর সাথে তাদের দিক নির্দেশনা নিয়ে সরকারি খাত, বেসরকারি খাত যে এগিয়ে যাচ্ছে, এটা রাজনৈতিক নেতৃত্ব না হলে, রাজনৈতিক দৃঢ়তা না থাকলে, সাহস না থাকলে সেটা প্রকৌশলীরা তো উপকার পেতেন নেই না, দেশের মানুষও পেত না। আজকে আমাদের প্রকৌশলীবৃন্দ, আমাদের বসুনিয়া স্যার এখানে আছেন, জামিল রেজা চৌধুরী, তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, তাদের উপরে ভরসা করে সারা বিশ্বকে বঙ্গবন্ধুর কন্যা দেখিয়ে দিয়েছেন। আমাদের প্রকৌশলীদের দ্বারা পৃথিবীর অন্যতম সর্ববৃহত্তম নদী যে পদ্মা নদী, যেখানে ব্রহ্মপুত্র এবং গঙ্গা দুটোই বিশাল, সেই হিমালয়ের হিমবাহ থেকে নেমে আসা পানি যেখানে বয়ে যাচ্ছে, এবং খরস্রোতা নদী, যেই নদী এই পার থেকে ওই পার খালি চোখে দেখা যায় না, সেখানের উপরে একটা ব্রিজ, কোনো ধরনের সকল ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলোর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি আমাদের প্রকৌশলীদের মাধ্যমে তিনি সেটা সম্পন্ন করেছেন। আমাদের যে মেধা আছে, আমাদের মেধাবীদের মেধা কাজে লাগিয়ে সেটা সম্ভব, এবং সেটা আমরা তো বঙ্গবন্ধু ব্রিজ করার সময় দেখেছি। এবং আমরা জানি যে মেগা প্রকল্প যেমন আমাদের চট্টগ্রামে হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে। তো সেই যে সকল কাজে প্রকৌশলীরাও যেমনি করে কর্মসংস্থান হচ্ছে তাদের, তেমনি তাদের মেধাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের এই অবকাঠামোগুলো সৃষ্টি হচ্ছে। এবং এই বাংলাদেশে যখন সকল অবকাঠামোগুলো নির্মিত হয়ে যাবে, আমাদের অর্থনীতি, আমরা যেটা বলছি যে উন্নত সমৃদ্ধ হওয়া, সেখানে আমরা পৌঁছে যাব। আমাদের জনাব সাইফুল আমিন, তিনি আমাদের বাইটের প্রধান, তিনি যে প্রেজেন্টেশনটা দিয়েছেন আমার মনে হচ্ছে খুবই যুক্তিযুক্ত এবং খুবই সময়, আমাদের যে বর্তমান সময়ের যেই চাহিদাগুলো সেটার সাথে একেবারেই খুবই সম্পৃক্ত। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে বেশ কিছু বিষয় তিনি তুলে এনেছেন, যে আপস্কিলিং, রিস্কিলিং, প্রকৌশলীদের মধ্যে তিনি এই যে ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছিলেন, এটা আজকে সকালে একটা কনভোকেশনে আমরা বলছিলাম যে মূল্যবোধ, দক্ষতা, জ্ঞান। তিনি যেটা বলেছেন অ্যাটিটিউডটা আমি মূল্যবোধের দৃষ্টিতেই দেখতে চাই, যে আসলে অ্যাটিটিউডটা যদি সঠিকভাবে আমরা সৃষ্টি করতে না পারি, সেখানে মূল্যবোধ জড়িত, ভ্যালু সিস্টেমের মাধ্যমে অ্যাটিটিউড সৃষ্টি হয়। দক্ষতার জায়গাটা এখানে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং থেকে শুরু করে সেটা অ্যাপ্লাইড যেই স্কিল সেটা, এবং নানান ধরনের কন্টেন্ট নলেজ, তেমনি আবার সফট স্কিল, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৌশলী বলি, আমাদের চিকিৎসক বলি, আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন, বেসরকারি খাতে এক্সিকিউটিভ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের এই স্কিলের জায়গায় নানান ধরনের স্কিল গ্যাপ আমরা কিন্তু জানি যে আছে। সেটা আইডেন্টিফাই করে, সেটা স্কিল ম্যাপিং করে, স্কিল সার্ভে করে,
স্কিলের একটা যে ইকোসিস্টেম সেটা সম্পর্কে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ দাতা প্রতিষ্ঠান এবং পেশাজীবী প্রতিষ্ঠানগুলোকে জানানোর জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করেছেন। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি শুধুমাত্র কোর্স আর সার্টিফিকেট দেওয়ার জন্য নয়, সেটা কিন্তু স্কিল গ্যাপ আইডেন্টিফিকেশন, স্কিল সার্ভে সেটাও কিন্তু তাদের ম্যান্ডেটের মধ্যে সংযুক্ত। তাই আমি আমাদের বায়েটকে বলবো এনএসডিএকেও আপনারা অবশ্যই সাথে নেবেন। এনএসডিএ শুধুমাত্র এটা আরেকটা যাতে করে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ছোট ভাই না হয়ে যায়, আমাদের একটা মানসিকতা আছে সার্টিফিকেশন শুধু আমরা দিতে চাই। এনএসডিএর কিন্তু যে ম্যান্ডেট সেটা বায়েট অত্যন্ত ভালোভাবে কাজে লাগাতে পারবে স্কিল গ্যাপ আইডেন্টিফাই করার জন্য, সেক্টর আইডেন্টিফাই করা, সেক্টরের প্রফেশনালস আইডেন্টিফাই করা এবং এমপ্লয়ার আইডেন্টিফাই করা। এমপ্লয়াররা জানাবে আমাকে আসলে স্কিল গ্যাপটা কী। এর আগে আমরা বলেছি যে এমপ্লয়াররা এক ধরনের স্কিল চায়, অ্যাকাডেমিশিয়ানরা এক ধরনের স্কিল দেয়। আমাদের এখানে দুইটা জায়গাতে একটু গ্যাপ হয়ে যাচ্ছে এবং এই গ্যাপের জায়গাটা তিনি অ্যাক্রিডিটেশনের মাধ্যমে সমাধান করার বিষয়টা আমরা সবাই মনে করি সেটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মান বজায় রাখার জন্য। আবার একইভাবে আমাদের পুরো প্রকৌশল বলি বা বিজ্ঞান শিক্ষা বলি বা বিশ্ববিদ্যালয় শিক্ষা সর্বোপরি সবাইকে অ্যাক্রিডিটেশনের আওতায় আনাটাও আবার একটা চ্যালেঞ্জিং বিষয়। আর কত সময় লাগবে সেটাও একটা সময় সাপেক্ষ বিষয়। তো স্বাভাবিকভাবে ওয়াশিংটন অ্যাকর্ডের নানান ধরনের অব্লিগেশনের কারণে নির্দিষ্ট প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন পাবে, সবাই অ্যাক্রেডিটেশন রাতারাতি পাবে না, কিন্তু একটা পর্যায়ে আসতে হবে যেখানে শিক্ষার্থীরা মনে করবে ভাই আমি বাইরের অ্যাক্রেডিটেশন ছাড়া আমি পড়তে যাব না, দ্যাট উইল নট বি ক্লাসড অ্যাজ অ্যান অ্যাক্রেডিটেটেড কোর্স। আবার অ্যাক্রেডিটেশন বডিকেও ফ্লেক্সিবল হতে হবে যথাযথভাবে, যথেষ্ট পরিমাণে, যেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন যে আমাদের আছে যে AMIE, সেই প্রফেশনাল কোয়ালিফিকেশনের বিষয়ে কিন্তু পপুলারাইজ করা। আমি যেই দেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছি সেখানে আমরা দেখেছি যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও প্রকৌশলী সেখানে হয়। যুক্তরাজ্যের কথা বলছি, ইউনাইটেড কিংডম। প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রকৌশলী হয়, আবার সব বিশ্ববিদ্যালয়ে আবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে তারা কিন্তু স্বীকৃত নয়। আবার প্রফেশনাল বডিও আলাদা করে অ্যাপ্রেন্টিসশিপ এবং তাদের একটা কন্ট্রাক্টেড অ্যাপ্রেন্টিসশিপ প্রসেস আছে, সেটার মাধ্যমে প্রফেশনাল পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা আবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে ইঞ্জিনিয়ার হতে পারে। তো এটা জিনিসটা আসলে আমি আগে জানতাম না। তো আমি আমার যে ফাদার ইন ল, সে নিজেকে ওনার পরিচয় সে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। তা আমি বললাম টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কিন্তু আমার প্রশ্নটা ছিল সে তো বিশ্ববিদ্যালয়ে না গিয়ে কীভাবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হলো, আমার কাছে একটা প্রশ্ন ছিল স্বাভাবিকভাবে। তখন আমি দেখলাম যে আসলে ওদের এখানে একটা অ্যাপ্রেন্টিসশিপ মডেলও আছে, যে প্রফেশনাল তারা একটা কন্ট্রাকচুয়াল 4 বছর থেকে 5 বছরের একটা অ্যাপ্রেন্টিস হিসেবে ঢুকে সেই প্রতিষ্ঠানে শুধুমাত্র সেই বিষয়ের উপরে প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো সম্পন্ন করার পরে তাদেরকে অ্যাক্রেডিটেটেড ইঞ্জিনিয়ার বা এই ধরনের একটা কিছু একটা বলে। আবার বিশ্ববিদ্যালয়ে গিয়েও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার পাওয়া যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটিটা আমি মনে করি বায়েটের নেতৃত্বে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ, তারা আমাদের এই প্রতিষ্ঠান, পেশাজীবী প্রতিষ্ঠান, তারা এগুলো আনতে পারেন। কারণ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা কিন্তু চাহিদা, যেটা বৈশ্বিক চাহিদা এবং দেশের আভ্যন্তরীণ চাহিদা, দুটোই কিন্তু মেটানো খুবই কঠিন হবে আমাদের জন্য। এবং সেটা কিভাবে সম্ভব সার্বিকভাবে, এবং আমরা কিভাবে নানান কোর্স কারিকুলামগুলোকে কিভাবে আরও যুগোপযোগী করব, কিভাবে আরও স্টুডেন্টদেরকে আরও প্র্যাকটিক্যাল ফিল্ডে আরও নামাবো, আমাদের যাতে এমন পরিস্থিতি না হয় যে তার তত্ত্বীয় জ্ঞানে একজন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যে সে আর সাইটে আর যেতে চায় না, বাস্তব জীবনে যেতে চায় না, সে শুধুমাত্র ক্লারিক্যাল প্রফেশনে যেতে চায়। তো এইটা কিন্তু আমাদের জন্য একটা গ্যাপ কিন্তু সৃষ্টি হচ্ছে, যে ক্লারিক্যাল প্রফেশনে আমাদের একটা বিশাল সংখ্যক প্রকৌশলী চলে যাচ্ছে, নানান কারণেই যাচ্ছে, সেটা স্ট্যাটাস, সমমান ইত্যাদি নানান বিষয় আছে, সামাজিক একটা বিষয় আছে। তারপরে সরকারি কর্মকর্তা হিসেবেও তারা যখন ক্যাডার সার্ভিসকে সিলেক্ট করেন, অনেকেই দেখা যাচ্ছে ফরেন সার্ভিসে চলে যাচ্ছেন, অন্যান্য সার্ভিসে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছেন। তবে কীভাবে আমাদের প্রকৌশলীদেরকে তাদের কর্মক্ষেত্রে রাখা যায়, সেই জন্য অবশ্যই আমরা প্রফেশনাল বডি হিসেবে আইবি কাজ করবেন, সেটা আমরা অবশ্যই তাদেরকে অনুরোধ করব। তবে আন্তর্জাতিক যেই আমাদের মানদণ্ড, সেখানে পৌঁছানোর জন্য কিন্তু
এই প্রফেশনালদের এই স্কোপটা অবশ্যই যথাযথ পরিমাণে খোলা রাখার প্রয়োজন আছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে শিক্ষকের যে বিষয়টা, সেইখানে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন আপনাদেরই প্রফেশনাল, তিনি নিজে একজন প্রকৌশলী। তবে সেখানে একটা আলোচনা ছিল যে শিক্ষকদের যে মিনিমাম প্রিরিকুইজিট আপনার আমাদের যে কোয়ালিফিকেশন, সেখানে মানে প্রাথমিক যে আমাদের ইঞ্জিনিয়ারদের ডিগ্রি, সেটা কি যথেষ্ট কিনা লেকচারার হওয়ার জন্য, সেটা নিয়ে একটা অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা অনেক আলোচনা করে সেখানে একটা ধার্য করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা তো একটা প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় একটা অবস্থায় আমরা নিয়ে গিয়েছি। তবে এখন বাংলাদেশে যে আমাদের প্রকৌশল শিক্ষার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায় যে বিজ্ঞান ও প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হয়েছে, তো সেখানে কিন্তু আমরা যদি এই যে কঠোরভাবে যদি সেটা বাস্তবায়নের দিকে যাই, বাস্তব অবস্থা হচ্ছে আমরা শিক্ষক পাবো না। আমাদের যে অনেক শিক্ষক প্রফেশনগুলোতে আছেন, তাদেরকে কিন্তু একাডেমিয়াতে আনার একটা ব্যবস্থা আমাদের করতে হবে, দুটোই যাতে করে তারা করতে পারেন, প্রফেশনাল এবং একাডেমিয়া। আমরা উন্নত বিশ্বের অনেক দেশেই দেখি যে প্রফেশনালরা নিয়মিত একাডেমিয়ার সাথে সম্পৃক্ত থাকে, শুধু প্রকৌশল শিক্ষায় না, সেটা মেডিকেল সায়েন্স যদি বলি, সেটা এমনকি জনপ্রশাসন, সেক্ষেত্রেও যেটা বলি আমরা প্রায় সময় আমি বলি যে আমাদের জনপ্রশাসনের যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই কোনো ডিপার্টমেন্টে দেখা যায় না যে যারা জনপ্রশাসন চালাচ্ছেন, কোনো সরকারের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের বড় সিনিয়র পদে গিয়েছেন, তাদের কাউকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করানোর সুযোগ কিন্তু আমরা দিচ্ছি না। যারা মাঠে ছিলেন, মাঠ প্রশাসনে কাজ করেছেন, তারাই যদি জনপ্রশাসনের শিক্ষার সাথে যুক্ত হতে না পারেন, তাহলে কি জনপ্রশাসন আমরা শেখাবো শিক্ষার্থীদেরকে? আরেকটা বিষয়, একইভাবেই হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা দেখি যে যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তাদেরকে তো মানে সমমান দিতেও অনেক সময় সমস্যার সৃষ্টি হয়েছে। যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু অ্যাকাউন্টিং যে ডিসিপ্লিন পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু সেখানে পড়ানোর সুযোগ পাচ্ছেন না। অনুরূপ বিষয় আইনজীবীদের ক্ষেত্রে, যারা প্রফেশনালি প্র্যাকটিস করছেন, তারা আবার বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে পড়াশোনা করানোর যে প্রক্রিয়া, সেখানে কিন্তু আমরা